Hágalo pasar. বহু বছর ধরে আমেরিকা নিজেকে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে। প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন ব্যয় করা হয় তাদের সামরিক শক্তি ধরে রাখতে এবং আরও আধুনিক করতে। যুক্তরাষ্ট্রে রয়েছে প্রায় ১৩ লাখ সক্রিয় সেনা সদস্য এবং প্রায় ১৩,০০০-এর মতো বুদ্ধিমান। শুধু তাই নয়, ইতিহাসের সবচেয়ে বড় এবং শক্তিশালী নৌবাহিনীগুলোর একটি তাদের হাতে রয়েছে। সাইবার অস্ত্র, ড্রোন, স্যাটেলাইট, নজরদারি প্রযুক্তি, উন্নত রাডার সব মিলিয়ে আমেরিকার সামরিক সক্ষমতা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় অনেক এগিয়ে বলে ধরা হয়। কিন্তু এত বিশাল শক্তি থাকা সত্ত্বেও আজ একটি বড় প্রশ্ন উঠে এসেছে। কেন আমেরিকা এবং ইসরায়েল একসাথে ইরানের মতো একটি দেশের সামনে চাপে পড়েছে? কেন তারা যুদ্ধবিরতির কথা বলছে অথচ ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে? বাস্তবতা হল, ইরানেও ব্যাপক বোমাবর্ষণ চলছে, সাধারণ মানুষ নিহত হচ্ছে এবং তাদের শীর্ষ নেতৃত্ব বারবার টার্গেট হচ্ছে। কিন্তু সেই ইরান, যার কাছে আমেরিকা বা ইসরায়েলের মতো উন্নত প্রযুক্তি নেই, যার অর্থনৈতিক সামর্থ্য সীমিত এবং যে বহু বছর ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, সেই দেশ গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে সক্ষম হয়েছে। গত ৩ সপ্তাহে এমন কিছু ঘটনা ঘটেছে যা আধুনিক যুদ্ধের প্রচলিত ধারণাকেই বদলে দিতে শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশ এই সংঘাত গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের সামরিক কৌশল নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। একই সঙ্গে আমেরিকার বৈশ্বিক মর্যাদা ধীরে ধীরে প্রশ্নের মুখে পড়ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী থাকা সত্ত্বেও তাদের যুদ্ধ জাহাজগুলো এখন ইরানের কাছাকাছি যেতে সতর্ক হচ্ছে। ইতিমধ্যে আমেরিকা একাধিক উন্নত ড্রোন হারিয়েছে এবং মধ্যপ্রাচ্যে তাদের রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেমের কার্যকারিতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই সংঘাতের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হল বিশ্বের সবচেয়ে আধুনিক এবং রাডারের প্রায় অদৃশ্য হিসেবে পরিচিত F-35 যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি উঠেছে। যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে একটি জেট ক্ষতিগ্রস্ত অবস্থায় জরুরি অবতরণ করেছে এবং পাইলট জীবিত আছেন। কিন্তু এখনও পর্যন্ত সেই জেটের কোনো স্পষ্ট ছবি প্রকাশ করা হয়নি, ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে যদি এই দাবি সত্য হয়ে থাকে, তাহলে এটি আধুনিক সামরিক প্রযুক্তির জন্য একটি বড় ধাক্কা। F-35 যুদ্ধবিমানকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রুপক্ষের রাডারে ধরা না পড়ে। এর বিশেষ গঠন এবং রাডার শোষণকারী উপাদান ব্যবহারের কারণে এটি প্রায় অদৃশ্য হয়ে যায়, কিন্তু বাস্তবে বিমান শনাক্ত করার একমাত্র উপায় রাডার নয়। ইরান এই জায়গাটিকেই কাজে লাগিয়েছে। তারা ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করেছে, যা তাপ শনাক্ত করে। কোনো বিমান যতই উন্নত হোক না কেন, তার ইঞ্জিন থেকে উৎপন্ন তাপ লুকানো যায় না, আর সেই তাপই তাকে শনাক্তযোগ্য করে তোলে। বিশেষজ্ঞদের মতে ইরান সম্ভবত একটি পুরনো রাশিয়ান প্রযুক্তির ইনফ্রারেড গাইডেড মিসাইল ব্যবহার করেছে, যা শব্দের গতির প্রায় ৫ গুণ গতিতে ছুটতে পারে। অর্থাৎ বহু বছর পুরনো প্রযুক্তি দিয়েই আধুনিক যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ করা সম্ভব হয়েছে। এই ঘটনা দেখিয়ে দিচ্ছে, যুদ্ধে শুধু আধুনিক প্রযুক্তি নয়, সঠিক কৌশলও সমান গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ইরান দাবি করেছে যে তারা F-15 যুদ্ধবিমানকেও টার্গেট করেছে। যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে, তবুও এই ধরনের দাবি পরিস্থিতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। অন্যদিকে ড্রোন যুদ্ধে আমেরিকা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই তারা একাধিক MQ-9 র্যাপ্টর ড্রোন হারিয়েছে, যার প্রতিটার মূল্য কয়েক মিলিয়ন ডলার। এতে শত শত মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে তুলনামূলক কম খরচের এবং কম প্রযুক্তির অস্ত্র দিয়েও উন্নত প্রযুক্তিকে কার্যকরভাবে চ্যালেঞ্জ জানানো সম্ভব। আমেরিকার আকাশ আধিপত্যের ধারণাও এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। শুধু আকাশ নয়, সমুদ্রেও এই একই চিত্র দেখা যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে আমেরিকা তাদের 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এছাড়াও ইউএসএস ট্রিপলি মোতায়েন করা হয়। একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকে একটি বড় এয়ারক্রাফট ক্যারিয়ার, কয়েকটি ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং হাজার হাজার নাবিক। একটি ক্যারিয়ার একাই একটি ছোট দেশের পুরো বিমানবাহিনীর সমান শক্তি বহন করে। কিন্তু গত 3 সপ্তাহে ইরান এমন কিছু করেছে যার ফলে আমেরিকাকে 2টি ক্যারিয়ারই সরিয়ে নিতে হয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এ আগুন লাগে এবং সেটিকে মেরামতের জন্য সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ইরানের উপকূল থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এটি দেখিয়ে দেয় যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সামনে সতর্ক হয়ে গেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমে। থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেম, যেগুলো বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত, সেগুলো ইরানের হামলা ঠেকাতে পুরোপুরি সফল হয়নি। ইরান মার্কিন রাডার ও প্রতিরক্ষা অবকাঠামোর বড় ক্ষতি করেছে। এমনকি AN/FPS 132 রাডারের মতো উন্নত সিস্টেমও ধ্বংস হয়েছে, যা 5000 কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে সক্ষম। এই কারণেই এখন ট্রাম্প যুদ্ধ থামাতে চাইছে, কারণ যদি এই হামলা আরও কয়েকদিন চলতে থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। ইরান ইতিমধ্যে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলছে আমেরিকা আগে উপসাগরীয় অঞ্চল ছেড়ে যাক, তারপর তারা কথা বলবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই ইরান ইস্যুতে জড়িয়ে পড়েছেন যে তিনি না পারছেন যুদ্ধ বাড়াতে, না পারছেন সম্মানজনকভাবে সরে আসতে। মনে হচ্ছে আমেরিকার কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। ট্রাম্প প্রতি ঘণ্টায় ভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। কখনো বলছে আমরা যুদ্ধে জিতে গেছি, এখন অপারেশন শেষ করব, আবার পরের ঘণ্টাতেই নতুন হামলার হুমকি দেয়। কখনো বলে দূরে থাকো, আবার কিছুক্ষণ পরেই বলে বন্ধু সাহায্য করো, এটা তোমার দায়িত্ব। এখন সর্বশেষ অবস্থায় মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অন্তত আংশিকভাবে পিছু হটেছেন। কিন্তু ইরানকে বলছেন, ঠিক আছে, তোমরা এখন যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে না চাইলে সমস্যা নেই, আমরা তোমাদের অনেকবার ধোঁকা দিয়েছি, কিন্তু এখন আমরা 5 দিনের জন্য তোমাদের উপর আক্রমণ করব না। গতকাল পর্যন্ত যেখানে সব বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ছিল, এখন ট্রাম্প বলছেন 5 দিন আক্রমণ হবে না। এর পেছনে কারণ আছে, কারণ সে জানে যদি এই ধরনের ব্যালিস্টিক হামলা আরও 5 দিন চলে তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। একটি খুবই অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে। এত বড় দেশ আমেরিকা, যার কাছে এত দামি অস্ত্র ছিল, আজ ইরানের সামনে প্রায় নতজানু। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান তো প্রতিটি দিক থেকেই আমেরিকার চেয়ে দুর্বল, তাহলে সে কিভাবে এসব করল? কিভাবে ইরানের পুরো রাডার ও ক্ষেপণাস্ত্র F-15 ও F-35 এর মতো উন্নত জেট ভূপাতিত করল? কিভাবে ইরান আমেরিকার সবচেয়ে বড় স্ট্রাইক গ্রুপকে পিছু হটাতে বাধ্য করল? কিভাবে কম দামের ও কম প্রযুক্তির অস্ত্র দিয়ে উন্নত অস্ত্রের মোকাবেলা করল? এবং সবশেষে অর্থ, প্রযুক্তি ও সামরিক শক্তি থাকা সত্ত্বেও আমেরিকা কিভাবে এই যুদ্ধে পিছিয়ে পড়ল? সব মিলিয়ে এই সংঘাত একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। শুধু অর্থ, প্রযুক্তি এবং সামরিক শক্তি থাকলেই কি যুদ্ধে জয় নিশ্চিত হয়, নাকি কৌশল, পরিকল্পনা এবং মানসিক দৃঢ়তায় আসল পার্থক্য তৈরি করে? অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরানের সাফল্যের পেছনে রয়েছে তাদের ধৈর্য, পরিকল্পনা এবং লক্ষ্যভিত্তিক কৌশল। এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও পরিবর্তন আনতে পারে। আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে এবং এই পরিবর্তন ভবিষ্যতের যুদ্ধের রূপ নির্ধারণ করবে। এটাই এখন সবচেয়ে বড় বাস্তবতা। প্রিয় দর্শক, এটা কি শুধু সামরিক চাপ, নাকি সত্যিই একটি সুপার পাওয়ার ধীরে ধীরে তার আধিপত্য হারাচ্ছে? আর যদি যুদ্ধ আরও কয়েকদিন চলে তাহলে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।